ঘরভর্তি মানুষ বসে আছে সেজুতির বিচার করতে। ও শাশুড়ির মুখে মুখে জবাব দেওয়ার জন্য এই সমাবেশের আয়োজন। একের পর এক বিচার দিয়েই যাচ্ছেন আনোয়ারা বেগম। এতটুকু মেয়ে হয়ে মুখে মুখে তর্ক করে এত বড় স্পর্ধা পেল কিভাবে? এই নিয়ে বিশাল কাণ্ড বয়ে যাচ্ছে বিচার সভায়। সেজুতির স্বামী শাওন চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে পাশে। ওর ইচ্ছে করছে এই ভরা সভাতে সেজুতির বিচার নিজে হাতে করার। কত বড় সাহস ওর মায়ের মুখে মুখে জবাব দেয়। ওর খেয়ে ওর ঘাড়ে ছোবল দেওয়ার শাস্তি তো দিতেই হবে। সবার সামনে মাথা নিচু করে বসে আছে সেজতি। একের পর এক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে আজ। দাঁতে দাঁত চেপে সহ্য করতে হচ্ছে সব কিছু। খানিকটা ভয়েও আছে সেজতি, কখন আবার এই ভরা জনসম্মুখে কথা কাটাকাটি শুরু হয়। একের পর এক কথা শোনাবে আর ও সহ্য করবে এমন মেয়ে নয়। মুখে মুখে তর্ক না করতে পারলেও একেবারে ছেড়ে কথা বলবে এমন ভদ্রতা সেজতির নেই। একবার গায়ে লাগানো কথা সহ্য করতে পারে না, তার মধ্যে নিজের পরিবার তুলে বললেও তো সহ্য করবেই না। তার মধ্যে যতক্ষণ না মুখ থেকে ফেনা বের হবে ততক্ষণ আনোয়ারা বেগম রেডিও বাজতেই থাকবে। তবে সে যদি খুব শান্তশিষ্ট স্বভাবের মেয়ে থাকায় এই রেডিও শান্তভাবেই বন্ধ করে দেয়। কেউ যতক্ষণ না পর্যন্ত কিছু বলবে ততক্ষণ বাজতেই থাকে, তাই সে যদি চুপচাপ বন্ধ করার দায়িত্ব নেই। এই নিয়ে শাওন বেশ কয়েকবার মারধর করেছিল। তখন সে যদি এক কথা বলেছিল, ওর সাথে সেধে সেধে লাগতে না আসলে ও কাউকে কিছু বলবে না আর ভবিষ্যতেও বলবে না। এটা শোনার পরেও রাগে কটমট করে তাকাতো শাওন। সে যদি ভাবলেছিনভাবে মুখ বেঁকিয়ে চলে যেত। আজ সকালে শাওনের সাথে এই নিয়ে বেশ তর্কাতর্কি হয়। কোনো রকম সময় পার করে না খেয়ে অফিসে চলে যায় শাওন। শাওন না খেয়ে চলে যাওয়া একদমই পছন্দ না আনোয়ারা বেগম। সে আকারে ইঙ্গিতে একের পর এক কথা শোনাতে লাগলো সেজুতিকে। প্রথমে সহ্য করলেও পরবর্তীতে একটা কথাও ছাড় দেয়নি সেজুতি। মডেল আনছি ঘরে, না আছে কোনো কাজ, না আছে কোনো যোগ্যতা। সারাদিন সেজেগুজে ঘোরাঘুরি ছাড়া তো আর কোনো যোগ্যতা নেই। শুধু যোগ্যতার মধ্যে একটাই আছে, ঘরের কেউ শান্তি না পায় না। আর আমার ছেলেরে একটু শান্তি দেয় না। সারাদিন অফিস করবে না খেয়ে, আর একটি দিনও শান্তিতে খেয়ে যেতে পারবে না, না পারে ঘরে এসে শান্তিতে থাকতে। আনোয়ারা বেগমের কথা শুনে প্রথমে চুপ থাকলেও পরবর্তীতে চুপ থাকতে পারল না সে যদি বেশ ভদ্রভাবে জবাব দিল, আম্মা, এভাবে আফসোস না করার থেকে আপনি বরং খাবার নিয়ে অফিসে যান। নিজ হাতে এত বড় ছেলেকে খাইয়ে দিয়ে আসবেন। শুধু শুধু আমায় কথা শোনাচ্ছেন কেন? যার পেট তার খিদে লাগলে এমনিতেই খাবে, তাতে অন্য কাউকে বারবার দোষারোপ করছেন কেন? তোমাকে কিছু বলি না বউ, তুমি চুপ থাকো। একের পর এক আকারে ইঙ্গিতে কথা শোনাচ্ছেন আমাকে উদ্দেশ্য করে। এটাকে কিছু বলা হয় না? তোমার কৈফিয়ত দিতে হবে এখন। আমার ছেলের ভাত আমি খাই, তোমারে কৈফিয়ত দেবো কেন? আপনি আপনার ছেলের ভাত খাচ্ছেন, আমিও আমার স্বামীর ভাত খাই। তার জন্য দুজনের চিন্তা থাকবে। আপনি মা, তাই একটু বেশি চিন্তা তো। তবে আমি সহধর্মিণী বলে আমার একটু চিন্তা থাকবে না? আর স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি মনমালিন্য হতেই পারে, তার জন্য ইঙ্গিত করে কথা শোনাতে হবে? সারাক্ষণ এমন কথা কাটাকাটি হবে কেন? একটা দিনও আমার ছেলে শান্তি পায় না, সব তোমার জন্য না? আনোয়ারা বেগমের কথা শুনে রাগ উঠল। শান্তভাবে সেজুতি জবাব দিল, আপনি এত কথা বলেন কেন আমাকে ইঙ্গিত করে? তার জন্য আমার জবাব দিতে হয়, কারণ কেউ অযথা উল্টোপাল্টা কথা শোনালে আমি চুপ থাকতে পারি না। আপনার উচিত ছেলেকে সকালে খাইয়ে অফিসে পাঠাতে হলে একটু হলেও চুপ থাকা, কারণ আপনার বিড়বিড় করা কথার জবাব তো দিতেই হবে আমায়। যদি চুপ থাকেন তাহলে আপনার কথার জবাব দেব না, আর আপনার ছেলের সাথেও কথা কাটাকাটি হলো না। কিন্তু আপনি চুপ থাকেন, এই তো সারাক্ষণ কথা বলতেই থাকবেন, তাহলে সব দোষ আপনাকে দিতে পারি না। আপনার জন্যই তো এমন ঝগড়া হয়। সেজদির কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল নারায়ণা বেগম। চেঁচামেচি করে বলতে শুরু করলো, আমার ঘরে থেকে আমারই কথা শোনালো, নাক টিপলে দুধ পড়ে, এতটুকু মেয়ে আবার একের পর এক কথা শুনে যাচ্ছে। সে যদি তাচ্ছিল্যের হাসি হেসে বলল, এতই ছোট হলে আমাকে ঘরের বউ করে আনলেন কেন? এখন তো জেলে দেওয়া উচিত আপনাদের। এখন আমার শৈশব, অথচ
পরের বাড়ি থেকে ঝগড়া করতে হচ্ছে। এবারে সেজতির কথায় রাগে কটমট করছে আনোয়ারা বেগম। এতটুকু মেয়ে হয়ে মুখে মুখে তর্ক করছো? এর পরিবার নিম্নতম শিক্ষাটুকু দেয়নি, তাই এমন আচরণ মেয়ের। বেয়াদব আনছে ঘরে, তাও নিজের হাতে। পরিবারের কথাগুলো শুনে একেবারে রেগে গেলেন সেজুতি। যা হবে ওর সাথে হবে। এখন পরিবারকে টানছে কেন? ওর শ্বশুরবাড়িতে তো পরিবারের কোনো কাজ নেই, তাহলে ঝগড়ার বেলায় পরিবার টানতে হবে? সেজুতি বলল, আম্মা, এখানে আমার পরিবারের কাজ নেই কেন? এটা আমার শ্বশুরবাড়ি, এখানে তারা কেউ এসে থাকে না। তাছাড়া কথায় কথায় পরিবার টানবে না, তোমার কাছ থেকে জ্ঞান শুনতে হবে? এমন বেয়াদব আচরণ পরিবারের কাছ থেকেই শিখেছো, তাহলে পরিবার তো টানবে। আপনার ভুল কথাগুলোর জন্য সঠিক উত্তর দেওয়ার জন্য বেয়াদব হয়ে গেলাম? কই, আমি কি একবারও বলেছি আপনার পরিবারের কথা? কারণ আমি তো জানি আপনার পরিবার যেমন, আপনার আচরণগুলো তেমনই হবে। সে যদির কথায় রেগে গেলেন আনোয়ারা বেগম। এত বড় কথা, শেষে কিনা তার পরিবারের কথা তুলছে। এর হেস্তনেস্ত করতে হবে, একদিন দুই দিন না, প্রায় কয়েকদিন এমন কথা বলছে সে। যদি বিয়ের বয়স 6 মাসও হয়নি, এখনই এমন কথা শোনাচ্ছে। এমন বেয়াদব মেয়ে রাখলে প্রতিদিন এমন কথা শুনতে হবে। তার উচিত আগে হেস্তনেস্ত করা উচিত। আনোয়ারা বেগম সেজুতির পরিবার শাওনের চাচা খালু ফুপাকে বাড়িতে আনলো। যা হবার আজকে হবে। সেজুতি কিছু জানে না। গোসল করে নামাজ আদায় করে পরে না খেয়ে ঘুমিয়ে গেল। ঘুম থেকে উঠতে উঠতে বিকেল। তখনই বাড়ির এমন কাণ্ড চোখে পড়ল। সবার সামনে অপরাধীর মতো বসে থাকতে হয়। সব মুরব্বীরা এখানে আছে, তাই চুপ হয়ে বসে আছে সেজুতি। অনার্স দ্বিতীয় বর্ষের মাঝামাঝি অবস্থায় বিয়ে হয়ে যায়। পরিবারের ইচ্ছেতে এই বিয়েটা করতে হয়। হাজারো চেষ্টাতে বিয়েটা আটকাতে পারেনি। ওর প্রেমিক অভ্রের সাথে পরে অনার্স দ্বিতীয় বর্ষে থাকাকালীন বিয়ে করবে কিভাবে? তাহলে পরিবারকে কি বলবে? আর বউকে খাওয়াবে কি? মাঝপথে ওদের সম্পর্কের ইতি ঘটে। তবে নিজ থেকে যতটুকু পারে সব সম্পর্কের বাঁধন থেকে মুক্তি নেয় সে। যদি নতুন জীবন নতুনভাবে শুরু করে। অভ্রের জন্য মন খারাপ হলেও কাউকে বুঝতে দেয় না, কারণ কোনোভাবে এটা জানাজানি হয়ে গেলে আর নিস্তার নেই। সারাদিনের জন্য কথা শুনতে হবে, তবুও শান্তি নেই সেজুতির। ওর শাশুড়ির মন মতো চলতে পারে না, তাই একের পর এক কথা শুনতে হয়। তবে সব কিছু যে চুপচাপ সহ্য করে যাবে এমন মেয়েও নয় সে। যদি নিজের জবাব নিজেই দিতে জানে। সেজুতির বাবা রেগে বলেন, এই শিক্ষা দিয়েছি বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? এখানে বিচারের জন্য আসতে হবে কেন? সেজুতি শান্তভাবে বলল, যে পরিবার তুলে কথা বলছে কেন? তাই আমিও জবাব দিচ্ছি। সায়নের মামা বলল, বউ, তুমি নতুন আসছো, একটু গুছিয়ে চলবা। এখানে পরিবেশের ধরন বুঝে তারপর কথা বলবো। মামু, আমি তো কিছু বলিনি আম্মাকে, সে নিজের থেকেই তো লেগে থাকে। শাওনের মা উচ্চস্বরে বলে, দেখেছো এখনো সবার মুখে মুখে কথা বলে? তাহলে ভাবো আমার সাথে কেমন করে। আনোয়ারা বেগমকে উদ্দেশ্য করে তার ভাই বলল, তুমি চুপ করো। উম, সে যদি উদ্দেশ্য করে বলল, কি হয়েছিল, শুধু শুধু লাগতে যাবে কেন? সে যদি শান্তভাবে বলল, আমি সাজি কেন, ঘুমাই কেন, রান্নার পরে নিজ থেকেই বেড়ে খাই কেন, তার ছেলে সকালে না খেয়ে যায় কেন, সব কিছুর জন্য আমাকে আকারে ইঙ্গিতে কথা শোনাবে? তাহলে আমি চুপ থাকবো কেন? আমি তো বোবা না, মুখ আছে, ঠোঁট আছে, আল জিব্বা আছে, কথা বলতে পারি। সে জ্যোতির কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল আনোয়ারা বেগম। উচ্চস্বরে বললেন, এতটুকু মেয়ে কত বড় কথা বলে যাচ্ছে। ওর জন্য একটা দিনও শাওন খেয়ে যেতে পারে না। প্রতিদিন ঝগড়া ঝামেলা করবে। এর প্রতিবাদ করলে আমি খারাপ। বিয়াই আপনার মেরে কোনো শিক্ষা দেননি। সে যদি আবারও শান্তভাবে বললেন, আমার বাবা যথেষ্ট শিক্ষা দিয়েছে আমায়, তার জন্যই তো চুপ করে আছি, সব কিছু সহ্য করার চেষ্টা করছি। কিন্তু অতিরিক্ত কথা শুনলে তো সহ্যের বাঁধ ভেঙে যায়, তখনই প্রতিবাদ করা লাগে। সেটা তো পরিবারের শিক্ষার জন্য না, তা হলো শ্বশুরবাড়ির শিক্ষা। বাড়ির বউদের উচিত কম কথা বলা, কিন্তু তা না করে সারাক্ষণ যদি কথা বলেই যায়, তাহলে আমি একটুও বলতে পারবো না, এটা আপনার শ্বশুরবাড়ি, আমারও শ্বশুরবাড়ি। এবারে সেজুতির কথায় বেশ রেগে গেলেন আনোয়ারা বেগম। শাওন নিজেও রেগে গেছে, সবার সামনে মুখে মুখে তর্ক করছে। তবে ভদ্রতার খাতিরে লোক সম্মুখে কিছু বলতে পারছেন না। সে যদি বাবার রেগে তাকালেন মেয়ের দিকে। সে যদি শান্তভাবে বলল, উচিত কথার ভাত নেই এই দুনিয়ায়, এখন থেকে বানিয়ে বানিয়ে মিথ্যে বলবো, তখন যেন আমার দোষ না হয়। সবাই তো মিথ্যের পক্ষে যাচ্ছে, এরপর আমি নিজেও মিথ্যে কথা বললে সবাই আমার পক্ষে আসবেন। জানিয়ে দিলাম, পরে যেন কথা শুনতে না হয়। সে যদি কথাগুলো অন্য কারো ভালো না লাগলো শাওনের
ফুপার মনে ধরেছে। সে জনসম্মুখে হেসে দিল। হেসে হেসে বলল, যেমন শাশুড়ি তেমন বউ। সায়নের মামা বোনের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, আচ্ছা, শাশুড়ির সাথে মিলেমিশে থাকবে? ঝামেলা করা ভালো না মা, একটু মানিয়ে চলবা। শাওনের মামার জানা আছে তার নিজের বোনের সম্পর্কে, আর সে যদির কথাগুলো ভালোভাবে শুনল। সব কিছু স্পষ্ট তার। নিজের বোনের জন্য শুধু শুধু অন্য মেয়েকে দোষারোপ করবে কেন? তাই বুঝিয়ে বললেন সেজদিকে, যদিও মানা না মানা ওদের ব্যাপার, তবে বুঝিয়ে বললে তো দোষের কিছু হবে না। তিনি নিজের বোনকেও বোঝালেন, কিন্তু আনোয়ারা বেগম সন্তুষ্ট হলেন না। শুধু শুধু মানুষ জমায়েত করলো তিনি, কাজের কাজ কিছুই হলো না। এত দূর থেকে ছুটে এসেছে সবাই, একেবারে রাতের খাবার খেয়ে বিদায় হলো। সে যদির পরিবার যাওয়ার সময় কড়াই গন্ডায় বুঝিয়ে গেল ভালোভাবে চলতে। জবাবে সে যদি বলেছিল, একজন সারাক্ষণ বলে যাবে আর আমি চুপ থাকবো। আমার জন্য যদি তোমাদের খারাপ লাগে তাহলে এসো না এখানে, তবু জ্ঞান দিবে না কেউ। অনেক জ্ঞান দিয়েছো এতদিন। এখানে তো নিজের পছন্দে আসিনি আমি, তোমাদের পছন্দে বাড়িতে এসেছি। তাহলে তোমরা কথা শোনাচ্ছ কেন? অনেক ভালো দেখেছো আমায়, দয়া করে আর জ্ঞান দিও না। ভালো দেখতে হবে না, আমি যথেষ্ট ভালো আছি এখন। সেজদের মুখোমুখি এমন কথার জবাব দিতে পারল না ওর পরিবার। নিজের পছন্দ মতো মেয়ের বিয়ে দিয়েছে, এখানে সেজদির পছন্দ মতো আসলো কোথাও অন্যভাবে। এখন এর দায়ভার তো সেজদির পরিবার মানুষকে নিতে হবে। তবু সব কিছু এড়িয়ে ঠিকই সেজদির ঘাড়ে চাপিয়ে দিয়ে গেল সবাই। যাওয়ার সময় বারবার বুঝিয়ে গিয়েছে সবার সাথে মিলেমিশে থাকার কথা। সে যদি দীর্ঘশ্বাস ফেলে সবাইকে বিদায় জানালো। ওর কথা শোনার মতো কেউ নেই। ঘুরিয়ে ফিরিয়ে সব কিছুর দায়িত্ব ঠিক ওর মাথায় চাপিয়ে দিতে হবে সবাইকে। শত মন খারাপের মধ্যে সে যদি খেয়ে নেয় আগে। ও নিজের শরীরের প্রতি ঠিক দায়িত্বশীল। অন্যদের সাথে রেগে না খেয়ে থাকবে কেন? দরকার হলে যাদের জন্য রাখতে হয় তাদেরকে না খাইয়ে রাখবে, তবু নিজে না খেয়ে থাকবে না। উপোস থাকলে নিজের আচরণ নিজেই চিনতে পারে না। তবে আজকে খেতে ইচ্ছে করছে না ওর। নিজের পরিবারের মানুষের প্রতি রাগ জমে আছে। কত ভালোভাবে বুঝিয়ে গেল, অথচ এখানে নিজের পছন্দ মতো আসলে সব দোষ ওর মাথায় চাপিয়ে দিত। এখন নিচ্ছেন না কেন এর দায়ভার? ওর শাশুড়ি একটা কথাও বলেনি ওর সাথে। ভদ্রতার খাতিরে নিজের শাশুড়িকে ভাত বেড়ে সামনে দিলেন। আনোয়ারা বেগম মুখ ঘুরিয়ে নিজের ভাত নিজে প্লেটে বেড়ে খেল। তার এমন মুখ ঘুরানো কেউ দেখল না। এখানে সে যদি কিছু বললেই ঘুরে ফিরে দোষ ওর দিকে আসতো। তবুও সে যদি বুদ্ধিমতী মেয়ে, ভাতের প্লেট ঘুরিয়ে ফিরিয়ে ওর শাশুড়ির সামনে দিল। ডাইনিং টেবিলে গুছিয়ে নিজের রুমের দিকে পা বাড়ালো সে যদি। শাওন বিছানায় চোখ মুখ শক্ত করে বসে আছে। সে যদিকে দেখেও না দেখার ভান করে অন্য পাশে যেয়ে বসলো। শাওন দাঁতে দাঁত চেপে বলল, সারাক্ষণ ঝামলা বাঁধিয়ে কি শান্তি পাও? সব মানুষ জড়ো করে শান্তি পেয়েছ? বিয়ের 6 মাস যেতে না যেতেই বিচার সভা শুরু। এখনো সময় পড়ে আছে। তখন কি করবা? লোক সম্মুখে তোমার মেয়ে মানুষের মতো চলাচল করো না। আমরা পুরুষ মানুষ চলাচল করি। এত কাহিনী করলে মুখ দেখাতে পারবো না। সেজ শাওনের কথায় ফিক করে হেসে দিল সেজতি। মুখে মৃদু হাসির রেখা টেনে বলল, মুখ দেখাতে পারবে না, নেকাব পরে থাকবা। তবু উচিত কথা ছাড় দেব না, আমি বিন্দুমাত্র ছাড় দেব না। সেজদির কথায় রেগে গেল শাওন। উচ্চস্বরে সেজদির নাম ধরে চেঁচিয়ে উঠল। শাওনের কথা গায়ে না লেগে চুপচাপ পাশ ফিরে শুয়ে পড়ল সেজদি। শাওন মেজাজ কটমট করে তাকালো। খিদের জন্য ঘুম আসছে না সেজদির। শ্বশুরবাড়িতে এসেই খাবারের সাথে রাগ করতে হলো। নিজের বাড়িতে থাকলে অন্য কথা ছিল, যখন ইচ্ছে তখন খেতে পারত, কিন্তু এখানে এত রাতে কিভাবে খাবে? যার যেমন ইচ্ছা সে ভাবুক, পেট ঠিক থাকলে সব কিছু ঠিক। এসব ভেবে ভেবে উঠে বসলো সেজদে। পাশ ফিরে তাকিয়ে দেখে শাওন নেই, হয়তো ওয়াশরুমে গেছে। কিন্তু এখন রুমের বাইরে যাওয়া তো ঠিক হবে না। শাওন এসে যদি সেজদিকে না দেখে তখন এলাহি কাণ্ড ঘটে যাবে। তাই খাটের সাথে মাথা ঠেকে চুপচাপ বসে রইল। কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন দেখলো ওয়াশরুম থেকে শাওন আসছে না, তখন নিজেই ওয়াশরুমের সামনে গেল। এখানে শাওন নেই। শুধু শুধু লাইট জ্বালালো। ভুরু কুচকে বিছানায় আসলো সেজদি। কিছুক্ষণ পর শাওনের উপস্থিতি টের পেল। খাবারের প্লেট হাতে নিয়ে কাছে এগিয়ে আসতে শাওন। সেজদির সামনে খাবার রেখে বলল, যখন উপসে থাকতেই পারো না, তখন না খেয়ে থাকার কি দরকার ছিল? এখন খেয়ে চুপচাপ ঘুমিয়ে পড়ো। খাবার হাতে নিয়ে সেজদি বলল, আপনি দায়িত্বশীল স্বামী তা প্রমাণ করতে হবে না। নিজের জন্য না হলেও স্বামীর জন্য মাঝে মাঝে উপোস থাকতে হয়। একটু হলেও যেন খোঁটা দিতে পারেন, কারণ খোঁটা দেওয়ার মতো কিছুই নেই আপনার হাতে। সেজদির কথাগুলো শুনে
হা হয়ে তাকালো শাওন। ভালো করতে যেয়ে ঠিকই কথা শুনিয়ে দিল। শাওনের এমন হা করে তাকানো দেখে খাবারের লোকমা মুখে দিয়ে দিল সেজুতি। ওর এমন কাণ্ডে পুরোপুরি হতভম্ব হয়ে যায় সেজুতি। কোনোভাবে সেজুতির কথায় ওর কর্মকাণ্ডে জিততে পারে না। খাবার শেষে চুপচাপ শাওনের মুখোমুখি হয়ে বসলো সেজুতি। শাওন ভাবলেজিনভাবে বলল, পেট শান্তি? এখন ঝগড়া করার মতো যথেষ্ট এনার্জি আছে। সকালে তাড়াতাড়ি উঠবা। তোমার সাথে ঝগড়া করে যেন অফিসে খেয়ে যেতে পারি। প্রতিদিন এক ঝামেলা ভালো লাগে না। সে যদি মুখ বাঁকিয়ে বলে, এত বড় খোঁটা, একদিন আফসোস করবা এই ঝগড়ার জন্য। কথাটা বলে মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল সে যদি। শাওন কিছু না বলে সে যদির পাশ ঘেঁষে শুয়ে রইল। ভালো বললে কথা শোনায়, আবার খারাপ বললে তাতেও কথা শুনিয়ে দেয়। মেয়েদের মন বোঝা মুশকিল। কোনোদিন যেন তাদের সঙ্গ পাবে এটাই বুঝতে পারছে না। একটা বড়সড় নিঃশ্বাস নিয়ে চোখ বন্ধ করলো শাওন। 9টা বেজে 15 মিনিট। ঘুম ভাঙে সেজুদের। পাশে ফিরে দেখলো শাওন নেই। নিশ্চয় ও সারা শব্দ পায় নাই, তাই না বলে অফিসে চলে গেছে। এলোমেলো চুলে হাত খোঁপা করে বিছানা সারল সেজুতি। ফ্রেশ হয়ে রুমের বাইরে যাওয়া মাত্রই ওর চক্ষু চড়ক গাছ। আনোয়ারা বেগম শাক কাটছেন, একা একা বিড়বিড় করছেন। সেজুতিকে যাওয়া মাত্র একবার তাকে আবারও নিজের কাজে মনোযোগ দিলেন। সাথে কথা তো আছে। সেজুতি শুনেও না শোনার ভান করে রান্নাঘরে গেল। কোনো খাবার অবশিষ্ট দেখল না। ছোট্ট ডাইনিং টেবিলের পাশে আসলো। আনোয়ারা বেগম তার পাশেই বসে শাক কাটছেন। সে যদি একবার তাকিয়ে জগ থেকে এক গ্লাস পানি ঢেলে ঢকঢক করে খেয়ে নিল। আনোয়ারা বেগম না তাকিয়ে বললেন, হটপটে পরোটা আছে, ভাজি করা আছে, একটা ডিম ভেজে খেয়ে নাও। সে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, আম্মা আপনি এসব করলেন কেন? আমায় বললে আমি নিজেই তো করতে পারতাম। আনোয়ারা বেগম বললেন, সেজুতির দিকে একবার তাকিয়ে বললেন, দুপুরে বানিয়ে দিতে। সকালে 9টা বাজে। এর জন্য অপেক্ষা করলে তো আমার ছেলে খেয়ে যেতে পারতো না, আর তুমি আধমরা হয়ে থাকতে। রাতে তো কিছুই খায়নি, এখন না খেলে শরীর খারাপ করবে। আনোয়ারা বেগমের কথা শুনে চোখ পিটপিট করে তাকালো সেজুতি। ভালোবেসে সব কিছু তৈরি করে রেখেছে, আবার কথাও শোনাচ্ছে। রাতের ঘটনা বলল না সেজুতি। তা না আড়ালেই থেকে যাক। শাওন নিজ দায়িত্বে সহধর্মিণী খাবার নিয়ে গিয়েছিল। এটা শাশুড়িকে কিভাবে বলবে, তাই নিজের মধ্যে লুকিয়ে রেখেছে। খাবার মুখের সামনে ধরে আবারও রেখে দিল সেজুতি। আনোয়ারা বেগমকে জিজ্ঞাসা করলো, সে খেয়েছে কি না। আনোয়ারা বেগম জবাবে কিছু না বলে শাক কাটায় ব্যস্ত হয়ে পড়ল। সেজুতি তার মুখোমুখি বসে পড়ল। আনোয়ারা বেগম ভুরু কুঁচকে তাকানো মাত্রই সেজুতি গম্ভীর মুখে বলল, আম্মা সকালে না খেলে কি হয় জানেন? শরীর খারাপ করবে। আর আপনি এসব কারণে অসুস্থ হলে ব্যাপারটা কেমন দেখা যায়। সেজুতির কথায় আনোয়ারা বেগম কিছু বলল না। নাছোড়বান্দা সেজুতি এক কথাতে হেরে যাবে এমন মেয়ে নয়। উঠে পড়ে লেগেছে আনোয়ারা বেগমকে খাওয়ানোর জন্য। শেষ পর্যায়ে আনোয়ারা বেগম উচ্চস্বরে বললেন, এসব কি করছো বউ? একজনের হাতের খাবার অন্যজনের খেতে পারে? আনোয়ারা বেগমের এমন কথায় ভড়কে যায় সেজুতি। ধীরভাবে বলে, এটা তো শুকনো খাবার। সেজুতির কথায় কোনো জবাব না দিয়ে উঠে দাঁড়ালো আনোয়ারা বেগম। সেজুতি টলমল চোখে সেখানেই বসে আছে। বেশ তো ভালোই ছিল সব কিছু। শুধু শুধু নিজের ন্যাকামোর জন্য আনোয়ারা বেগমকে রাগিয়ে দিল। এসব ভেবে মন খারাপ হচ্ছে সেজুতির। হাতে প্লেট টেবিলে রেখে কাজে মন দিল সেজুতি। নিজের কর্মকাণ্ডের জন্য নিজেই দুঃখ পেয়েছে। চোখ টলমল অবস্থায় পেঁয়াজ কাটা শুরু করলো। নিজের কান্না আর পেঁয়াজের জন্য কান্না এক মনে হচ্ছে। দুটোর জন্য সাগর তৈরি হচ্ছে। এক সাগর অভিমান নিয়ে গরম তেলে মাছ ছাড়লো। হাতে তেলের ছিটে পড়ে অস্ফুট সুরে মা শব্দটি ভেসে উঠল। আনোয়ারা বেগম তার রুমে থাকায় কিছুই শুনতে পেলেন না। তাছাড়া অন্য কোথাও মন নেই তার। গভীর চিন্তায় মগ্ন সকাল থেকে। বড় মেয়ে ফোন কলে পরে এই অবস্থা দেখা দিয়েছে, তবু চুপচাপ ছিল। কিন্তু সে যদি ন্যাকামির জন্য ওর উপর সমস্ত রাগ ঝাঁকলো। আনোয়ারা বেগম বড় মেয়ের সাথে তার শাশুড়ি আর ননদের ভীষণ কথা কাটাকাটি হয়। সকালে যখন আনোয়ারা বেগম নাতির খোঁজ নিতে মেয়েকে ফোন কল দিলেন, তখন নাতি নিজের থেকে এসব বলা শুরু করলো। মূলত তখন থেকে মন মেজাজ ভালো নেই আনোয়ারা বেগম। শাশুড়ি তো শাশুড়ি হয়, কখনো মা হয়ে উঠতে পারে না। কিছুক্ষণ পরে রান্নাঘরের দিকে পা বাড়ালেন আনোয়ারা বেগম। যা ভেবেছিলেন ঠিক তাই। সে যদি না খেয়ে কাজ করছে, রাতে খায়নি মেয়েটা। এসব ভেবে আনোয়ারা বেগম সেজুতিকে উদ্দেশ্য করে বলল, বউ খাবার খাওনি কেন? জবাবে সেজুতি বলল, আম্মা রান্নাটা করে নিই, বেলা হয়েছে তো। আনোয়ারা বেগম কিছু একটা ভেবে সামনে এগিয়ে আবার পেছনে চলে গেলেন। জড়তা কাজ করছে। এই শাশুড়ি বউ নামক যুদ্ধ কখন শেষ হবে জানা নেই। একজন নিজের মায়ের মতো ভাবে না, আরেকজন নিজের মেয়ের মতো ভাবে না। এই দুটো কারণে সংসার এলোমেলো হয়ে যায়। আজ অনেক দিন পরে শাড়ি পরেছে সেজুতি।
মূলত তেল ছিটানো হাত শাড়ির আঁচলে লুকিয়ে রাখবে তাই। দুপুরে বউ শাশুড়ি একসাথে খেয়ে নিল। মুখোমুখি হলে প্রয়োজন ছাড়া কেউ কারোর সাথে কথা বলেনি। সারা দুপুর শুয়ে বসে কাটিয়ে দিল। অপরাহ্নে প্রহরে ব্যালকনিতে এসে নিজের যত্ন সহকারে লাগানো ছোট ছোট টবের দিকে চোখ বুলাচ্ছে সেজদি। মাঝে মাঝে ছুঁয়ে দিচ্ছে আর অপেক্ষার প্রহর করছে। মেয়েদের বিয়ের পর স্বামীর বাড়ির সবাই আপন হয়ে যায়, সব কিছু নিজের মতো ভাবে, কিন্তু আফসোস ছেলের বউকে নিজের মতো ভাবে না কেউ। এর রেশারেশিতে ছেলের বউ পাল্টা জবাব দেয়। এভাবে ক্রমাগত সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে, ঠিক হওয়ার নাম নেই। তাছাড়া এই 4 রুমের বাসায় সেজদি আর ওর শাশুড়ি ছাড়া কেউ নেই। বড় দুই ননদ তাদের শ্বশুরবাড়িতে, শাওন অফিসে, বাকি থাকে সেজদি আর ওর শাশুড়ি। সেজদির ইচ্ছে হলে পাঠ্য বইয়ে চোখ বুলায়, নয়তো সেভাবেই পড়ে থাকে। আনোয়ারা বেগম তসবি নিয়ে ব্যস্ত। মাঝে মাঝে সেজদিকে কথা শুনিয়ে নাড়িয়ে দিয়ে যায়। এভাবে বউ শাশুড়ির সময় কেটে যায় একে অপরের কথা কাটাকাটি নিয়ে। ব্যালকনিতে ফুলের সাথে সময় কাটাচ্ছে আর শাওনের অপেক্ষা করছে সেজদি। কখন আসবে, কখন একাকিত্বের প্রহর কেটে যাবে। অপেক্ষা শেষ হবার নামই নেই, বরং সময় বেড়েই চলছে। বেশ কিছু পরে শাওনের দেখা মিলল। গেট অতিক্রম করে বাড়ির ভিতরে প্রবেশ করলো শাওন। রুমে এসে টাইয়ের নট খুলতে খুলতে সেজদির দিকে তাকালো। সেজদি ধীর পায়ে সায়নের পাশ ঘেঁষে দাঁড়িয়েছে। সায়ন জিজ্ঞাসা করলে, খেয়েছো? ছোট্ট করে সেজদির জবাব, হুম। শাওন বলল, মা খেয়েছে? সেজদি বলল, হুম। শাওন ছোট্ট করে জবাব দিল, ও। তাহলে ফ্রেশ হয়ে বিছানায় মাথা ঠেকিয়ে বসলো। সেজদি এখনও চুপচাপ দাঁড়িয়েছে। সেজদিকে উদ্দেশ্য করে শাওন বলল, এখনও দাঁড়িয়েছ যে? সেজদি ক্ষিপ্রতার সাথে বলল, শাড়ি পরেছি, এখন নাচবো? আপনার জন্য অপেক্ষা করছিলাম। সেজদির কথা শুনে বাঁকা হেসে শাওন বলল, ও, এই ব্যাপার। শাওনের কথায় দ্বিগুণ রেগে গেল সেজদি। শাড়ি পরছে তেল ছিটানো হাত ঢাকার জন্য, কিন্তু সেজেতে তো ওর স্বামীর জন্য, অথচ একবারের জন্য শাওন ভালোভাবে তাকাচ্ছে না। উল্টে মেজাজ খারাপ করছে সেজদি। রাগে দুঃখে বিছানার অপর পাশে বসলো। সাথে সাপের মতো ফোনই ধরা তো আছে। শাওন কিছু বলতে যাবে তখনই ফোনের রিংটোন বেজে উঠল। ওর বড় বোন কল দিয়েছে, এখানে আসবে, কোনো ঝামেলা যেন না হয়। বোনের কথা শুনে শাওন একটা ছোট্ট নিঃশ্বাস নেয়। সারাদিন খাটনির পরে বাড়িতে এসে প্রতিদিন এক কাহিনীর মুখে পড়তে হয়। এর আগে যখন এসেছিল ওর দুই বোন, তখন ঘরের মধ্যে যুদ্ধক্ষেত্র বয়ে যায়। কিছুক্ষণ পর পর কথা কাটাকাটি শুরু হয়। কেউ সেজুর থেকে জ্ঞান দেয়, কেউ কথা শোনে। যার একটাও ভালো লাগে না সেজুদের, সে বরাবরের মতো মুখের উপর জবাব দেয়। তার জন্য এমন সতর্কবার্তা আগের থেকে। এবারে যে কদিন থাকুক, কোনো প্রকার ঝামেলা চায় না শাওন। মোবাইল পাশে রেখে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে শাওন সেজদিকে উদ্দেশ্য করে বলে, আপুরা আসবে আগামীকাল। সেজদি শান্তভাবে বলে, ও। সকালে বাজার করে দিয়ে যেও, সব কিছু তো গুছিয়ে রান্না করতে হবে, অনেক সময় ব্যাপার। তাছাড়া আমার একটু দেরি হয় কাজ করতে, তখন কথা শোনাতে হবে। শাওন দৃঢ়ভাবে বলে, আচ্ছা, একটা কথা ছিল। সেজদি ছোট্ট জবাব, হ্যাঁ। আমতা আমতা করে শাওন বলল, বড় অপু একটু রাগী মানুষ, সে কিছু বললে গায়ে লাগিও না। তাছাড়া বড়রা ভালোর জন্য বলে, তার জন্য দরকার রাগ করার দরকার নেই। তুমি তোমার মতো থাকবা, তারা তাদের মতো। শাওনের কথা শুনে তাচ্ছিল্যের হাসি দিয়ে সে যদি বলে, ফোনে কি এতক্ষণ এসব বুঝেছিল? আগেও বলছি, এখনও বলছি, আমি কোনো কারণ ছাড়া রাগি না। তারা অকারণে জ্ঞান দিতে আসে কেন? এসব বারণ করে দিও। সে যদির কথায় দাঁতে দাঁত চেপে শাওন বলে, সে যদি মেয়েদের এত রাগ ভালো না। বছর হয়নি এ বাড়িতে এসেছো, এখনই মুখে মুখে তর্ক শুরু করছো? বাড়ির বউদের সব কিছু বুঝে শুনে চলতে হয়। শাওনের কথায় রেগে গেল সে যদি। শাওনের চোখাচোখে তাকিয়ে বলল, বছর হলে মুখে মুখে তর্ক করে যায় না, এজন্য হয়তো তোমার বোনদের এমন অশান্তি। তারা তো অনেক জ্ঞানী মানুষ, তাহলে ঝগড়া হয় কেন? বুঝে শুনে চলতে পারে না? এবারে সেজদির কথায় দ্বিগুণ রেগে গেল শাওন। একে তো চোখে চোখ রেখে কথা বলছে, তার উপর বোনদের নিয়ে তর্ক। রাগ কন্ট্রোল করতে না পারে সেজদির গালে সজোরে থাপ্পড় দিল শাওন। দাঁতে দাঁত চেপে বলল, আগেও বারণ করেছিলাম আমার চোখাচোখি হয়ে তর্ক করবি না, মেয়েদের এত তেজ ভালো না। সে যদি রাগে কথা বলতে পারছে না, গালে হাত দিয়ে শাওনের দিকে তাকিয়ে আছে। সে যদি এমন রাগান্বিত চোখ মুখ দেখে মেজাজ খারাপ হয়ে যায় শাওনের। হাতের মোবাইলটা ছুঁড়ে মারল ফ্লোরে। শার্টের বোতাম লাগাতে লাগাতে রুম থেকে বেরিয়ে গেল। সে যদি নিশ্চুপ হয়ে বসে আছে। শাওন হন্তদন্ত হয়ে ছুটতে দেখে আনোয়ারা বেগম কয়েকবার ডাক দিলেন। শাওন ছোট্ট করে জবাব দিল, বাইরে যাচ্ছে, একটু পরে আসবো। আনোয়ারা বেগম কিছু বলল না, কিছু যে শুনেনি এমন না। এক ছাদের নিচে থাকলে সামান্য কিছু জানলেও জানতে পারে। আনোয়ারা বেগম ওদের তর্কাতর্কির আওয়াজ শুনেছিল, কিন্তু কারণ জানে না। রাত 8টা বেজে 47 মিনিট। বাসায় আসে শাওন, মোটামুটি বাজার হাতে। কাঁচা বাজার সকালে করে দিবি। সে যদি নাম ধরে ডেকে বলল, বাজার গুছিয়ে রেখো। সে যদি গম্ভীর
মুখে সামনে এসে দেখলো চাল, ডাল, আটা, পেঁয়াজ, রসুন, তেল, নুডলস, ডিম, বিস্কুট, দুটো মুরগি এসব ফ্লোরে পড়ে আছে। অন্য অন্য গুছিয়ে মুরগি কাটতে বসলো। বাবার বাড়িতে বসে একবারের জন্য মুরগিতে হাত লাগায়নি, কিন্তু শ্বশুরবাড়ি এসে সব কিছু নিজের হাতে সামলাচ্ছে, সাথে কথাও শোনাচ্ছে সবার। সে যদি নিজেকে নিজে অনেক বকাঝকা করছে, কেন নিজের ব্যালেন্স করতে পারে না? নিজের ভাবা উচিত এটা শ্বশুরবাড়িতে এসেছে, ও রাগের পরোয়া করবে না কেউ, অথচ সেই আগের মতোই করে যাচ্ছে, মানুষের খোঁটা শুনে যাচ্ছে। এমনকি না পারে স্বামীর মন রক্ষা করতে, না পারে নিজের মনকে পড়াতে। কিছুক্ষণের জন্য সব কিছু ঠিক হয়ে যায়, তারপর সব কিছু এলোমেলো। শাওনের থাপ্পড় বেশ জোরে লেগেছিল, যার জন্য গালের দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। তবে আনোয়ারা বেগমের সামনে পড়েনি। সব দোষ নিজের পরিবার মানুষের দিচ্ছে। তাদের জন্য এই সভ্য বাড়িতে আসতে হয়েছে। তাছাড়া এই সভ্য বাড়ির মেয়ের বিয়ে দিতে হলে সভ্যতা শেখানো দরকার ছিল। হয়তো এমন সভ্যতা কিছুই শিখে আসতে পারেনি, যার জন্য সবাই কথায় কথায় বেয়াদব উপাধি দিচ্ছে, নিজের স্বামীও দিচ্ছে। সম্পূর্ণ দোষ সেজুতির পরিবারকে দিচ্ছে নিজে। এসব আবেগ এসে ভর করছে, চোখ দুটো ভিজে যাচ্ছে। চোখের পানির জন্য চোখ দুটো ঝাপসা হয়ে যাচ্ছে, তবুও মুরগি কাটায় ব্যস্ত। এভাবে রান্না, কান্না, অভিমানের মধ্যে কখন যে হাতের তালু কেটে গেল বুঝতেই পারেনি। তবুও কোনো রকম শব্দ না করে নিজের মতো কাজ করতে লাগলো। হাত দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, তবু কাজ করছে। বাড়ির বউ কাজের সময় হাত কাটলে পারে, তার জন্য কাজ করা তো বন্ধ করে দিবে না? তাহলে আবার খোঁটা শোনাতে হবে। হাতের যন্ত্রণা, তবুও সব কিছু গুছিয়ে রাখলো সে যদি। হাতে বরফ ডাইনিংয়ে টেবিলের কাছে গেল, রাতের খাবার গুছিয়ে সব কিছু ঢেকে রাখলো। ওর খাওয়ার ইচ্ছে নেই। কাটা হাত, তার মধ্যে বারবার মনে হচ্ছে মুরগির আষ্টে গন্ধ ছড়িয়ে আছে এখনও, তার জন্য খেতে ইচ্ছা করছে না। তাছাড়া রাগের প্রভাব যায়নি এখনও। সব কিছু মিলিয়ে রুমে বসে যেয়ে রইল সেজুতি। শাওনকে উদ্দেশ্য করে বলল, খাবার বেড়ে রেখেছি, খেয়ে আসেন। সেজুতির কথা ওর দিকে ভুরু কুচকে তাকালো শাওন। শান্তভাবে বলল, তুমি খাবে না? জবাবে সেজুতি কিছু বলল না। সেজুতির নীরবতা দেখে শাওন কিছু বলতে চেয়েও থেমে গেল। এতদিনের সংসারে একটু হলেও জানা আছে সেজুতির সম্পর্কে। না খেয়ে থাকতে পারে না, এটাও জানা আছে। শাওন নিজেও নীরবতা পালন করছে। কিছুক্ষণ পর শান্তভাবে রুম থেকে বেরিয়ে গেল। আনোয়ারা বেগম রুমে গিয়ে তাকে উদ্দেশ্য করে বললেন, আসবো মা? আনোয়ারা বেগম শোয়া থেকে উঠে বসলো। শান্তভাবে বলল, হ্যাঁ। শাওন রুমে যেতে যেতে বলল, আগামীকাল আপুরা আসবে। আনোয়ারা বেগম বলল, জানি। শাওন বলল, রাতের খাবার খেয়েছো? আনোয়ারা বেগম বলল, তোরা খাবি না? শাওন একটু চুপ থেকে বলল, হুম, অনেক রাত হয়েছে, তুমি খেয়ে নাও। শাওনের কথায় কিছু বলল না আনোয়ারা বেগম। তিনি কিছুটা হলে আন্দাজ করতে পেরেছেন। শাওন আর কিছু না বলে উঠে আসলো। রুমে এসে দেখলো পাতলা কাঁথা গায়ে দিয়ে শুয়ে আছে সেজুতি। শাওনের উপস্থিতি টের পেয়ে নিশ্চুপ হয়ে শুয়ে আছে। শাওন পাশ ঘেঁষে বসে বলল, খাবে না? সে যদি এবারেও কোনো জবাব দিল না। শাওন নিজেও আহাম্মক হয়ে গেছে। হয়তো সব কিছু গুছিয়ে বলা যেত, তাহলে এমন রাগারাগির কিছুই হতো না। সারাদিন খাটুনির পরে বাসায় এসে যদি গায়ে টানা কথার সম্মুখীন হয়, তাহলে রাগ করাটা স্বাভাবিক ব্যাপার। কিছুক্ষণ চুপ করে বসে রইল শাওন। তারপর নিচ থেকে রুমের বাইরে গিয়ে খাবার নিয়ে আসলো। নিজের বাহুবলে সেজুতিকে উঠিয়ে বসলো। সেজুতি নিশ্চুপ হয়ে বসে আছে, খিদের জন্য পেট জ্বালাতন করছে। তবু তীব্র অভিমান জমার কারণে খেতে ইচ্ছা করছে না। শাওন ভাতের লোকমা সেজুতির ঠোঁটের সামনে ধরল। এবারে সব অভিমানের টনক নড়ে, চোখ ভিজে যায় নিমেষে। কপাল বেয়ে ঝর্ণার মতো পানি ঝরছে। হঠাৎ এমন কিছু হবে বুঝতে পারেনি শাওন। ও ভেবেছিল হয়তো এখনও রাগ দেখাবে সেজুতি, কিন্তু ওর ভাবনাকে ভুল প্রমাণ করে অশ্রু ঝরাচ্ছে সেজুতি। বাঁ হাতের বৃদ্ধা আঙ্গুল দিয়ে কপালের অশ্রু মুছে দিল শাওন। তারপর ভাতের লোকমা আবার সামনে ধরল। এবার সেজুতি চুপচাপ খেয়ে নিল, কিন্তু একবারের জন্য শাওনের চোখাচোখি হয়ে তাকায়নি। সেজুতিকে খাওয়ানোর পরে একই প্লেটে খাবার নিজেও খেয়ে নিল শাওন। হাত ধুয়ে বসে সেজুতি পাশ ঘেঁষে বসা মাত্রই চোখ গেল হাতের দিকে। কপালে পেঁচানো তেল, তেল ছিটানো ফোসকা স্পষ্ট হয়ে আছে। সেজুদিকে কিছু না বলে নিজের হাতের পেঁচানো কাপড় খুলল। হাত কেটে গেছে। শাওনের বুঝতে বাকি নেই মুরগি কাটার জন্য এমন হয়েছে। এখন এসব আনা একদম উচিত হয়নি। এমনিতে রেগেছিল সেজুতি, তার মধ্যে মুরগি। নিশ্চয় রেগে রেগে কেটেছে। শাওন অপরাধীর মতো নিশ্চুপ হয়ে বসে আছে। সেজুতি মুখ থেকে একটু টু শব্দ বের করল না। শাওন বাসার সাথে টিনের ছাউনি দেওয়া ঘরে একজন কম বয়সী মহিলা থাকেন। হাতে গোনা কয়েকটা টাকা দিলে তিনি কাজ করে দিবেন। নিম্নবিত্ত সংসারে গৃহিণী সে, তাই অল্প বয়সে 3 সন্তানের জননী, স্বামী রিক্সা চালক। একদিকে কাজে গেলে 3 দিন
ঘরে থাকে না। এই জন্য নিত্য ঝগড়াঝাটি হয় হাসির সাথে। তবে ওর স্বামীর এসব গায়ে লাগে না। এর জন্য বাধ্য হয়ে জীবিকা নির্বাহের জন্য নিজেও কাজে নেমে পড়েছেন। আশেপাশে কয়েকটা ভাড়াটা বাড়ির কাজ করে সে। তাছাড়া মানুষের কথায় টুকিটাকি কাজ করে দেয়। কেউ খুশি হয়ে শখানেক টাকা দেয়, কেউ বাড়িয়ে দেয়। তবে শাওনের টাকার উল্লেখ করেনি এখনো। বাজার থেকে ফেরার সময় তার সাথে দেখা। তখন মিনমিন স্বরে বলল, আপু, আপনি ফ্রি থাকলে একটু সাহায্য করতে পারবেন? শাওনের কণ্ঠস্বর শুনে বেশ চমকে যায় হাসি। রাস্তার যাতায়াতের সময় বেশ কয়েকবার দেখা হয়েছে, তবে কারোর সাথেই কথা বলে না শাওন। আজকে নিজ থেকে এমন কথা বলছে, নিশ্চয় অতিরিক্ত মাত্রায় কোনো প্রয়োজন আছে। হাসি নিজেও মুখে মৃদু হাসি দিয়ে বলল, হ্যাঁ বলেন। শাওন বলল, মাছ কেটে দিতে পারবেন? আসলে সে জ্যোতির হাত কেটে গেছে, আপনি একটু সাহায্য করলে ভালো হতো। শাওনের কথায় সম্মতি দেয় হাসি। শাওনের মুখের হাসি রেখা টেনে চুপচাপ ঘরে যায়। হাসিও তার পিছু পিছু যায়। হাসিকে দেখে আনোয়ারা বেগম ভুরু কুঁচকে তাকালো শাওনের দিকে। শাওন তাকে উদ্দেশ্য করে বললে, মাছ কোথায় বসে কাটবে বলে দাও, সে কেটে দিয়ে যাবে। আনোয়ারা বেগম ব্যঙ্গাত্মক স্বরে বলল, মাছ কাটার জন্য মানুষ আনতে হয়? আনোয়ারা বেগমের কথা শুনে শাওন বলল, হ্যাঁ, সাহায্য লাগলে তাই আনতে হবে। শাওনের কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে আনোয়ারা বেগম বলল, বউ কই? শাওন শান্তভাবে বলল, ওর হাত কেটেছে, হাতে তেলের ছিটে পড়েছে, এই অবস্থায় এসব কিছু করতে পারবে না। আনোয়ারা বেগম রকচটা হয়ে বলল, আমার মেয়েরা আসলে ওর সমস্যা দেখা যায়। আনোয়ারা বেগম কথা এবার রেগে গেল শাওন। দাঁতে দাঁত চেপে বলল, অন্য কারো সামনে চুপ থাকতে পারো না নাকি? কথা বললেই হয় না? কাউকে রাখার দরকার নেই, মাছগুলো আমি কেটে দিচ্ছি। ছেলের জন্য কাজের মেয়ে এনেছো, যে অসুস্থ থাকলে তো তার স্বামীকেই কাজ করতেই হবে। শাওন ব্যঙ্গাত্মক কথার মানে বুঝতে পেরে চুপ করে রইল। আনোয়ারা বেগম হাসির সামনে কিছু বলল না এখন। তার মেয়েরা আসলে সব কিছু শোনাবে। ছেলে পরিবর্তন হয়ে গেছে এই 2 দিনে মেয়েটার জন্য। আনোয়ারা বেগমকে চুপ দেখে সেজতিকে ডাকলো শাওন। তড়িঘড়ি করে সামনে এসে দাঁড়ালো সেজতি। শান্তভাবে জবাব শাওন বলল, সব কিছু গুছিয়ে দাও, মাছ কেটে দিবে সে। সে যদি আনোয়ারা বেগম এর দিকে একবার তাকিয়ে রান্নাঘরে গেল। যা যা লাগে সব কিছু এনে ড্রয়িং রুমে রাখলো। রান্নাঘর থেকে এখানে সুবিধা হবে, তাই ড্রয়িং রুমে বসে মাছ কাটতে লাগলো। রুমে যাওয়ার সময়ে হাসিকে উদ্দেশ্য করে শাওন বলে গেল, যদি সমস্যা না হয় আমাদের বাসায় টুকিটাকি সাহায্য করতে পারবেন? শাওনের কথায় সম্মতি দিল হাসি। শাওন স্বস্তির নিঃশ্বাস ফেলে রুমে চলে গেল। থমথমে পরিবেশ। আনোয়ারা বেগম বললেন, সারাক্ষণ ভালো থাকো, আর আমার মেয়েরা আসলে দুনিয়ার অসুখ এসে ভর করে। আনোয়ারা বেগমের কথা যে সেজদিকে উদ্দেশ্য করে বলা, তা বুঝতে পেরেছে সেজদি। এখানে হাসি থাকায় জবাব দিল না, চুপচাপ রুমে চলে গেল। সেজদি ধীরকণ্ঠে বলল, আজকে তো অফিস গেলে না? শাওন তোয়াল দিয়ে মুখ মুছতে মুছতে বলল, আজকে আর যাওয়া হবে না, ছুটি নিয়েছি। শান্তভাবে সেজদি বলল, ও, ভাইয়েরা আসবে না? কি কি রান্না করতে হবে বলে দিও, এখন সব কিছু গোছাতে হবে। সে যদি সামনে এসে শাওন বলল, এই হাত নিয়ে কিছু করতে পারবে সব কিছু? শাওনের কথা হেসে দিল সে যদি। শাওন কটমাট করে তাকিয়ে বলল, আমি হাসার কথা কিছু বলেছি? সে যদি ওর মুখোমুখি হয়ে বলল, হয়তো। শাওন নিজের চুল নিজে টেনে ধরে বলল, কখন বলছি, নিজেই তো জানি না। সে যদি কোনো ভঙ্গিমা না করে শাওন বলল, এই হাত দিয়ে কাজ করতে পারবে না, তাহলে কাজ কে করবে? দ্বিতীয় বিয়ে করে আনবো। সেজদির কথা শুনে থতমত খেয়ে গেল শাওন। সেজদি হাসছে। শাওন বাঁকা হাসির দৃষ্টি নিক্ষেপ করে বলল, কোনো ইচ্ছে অপূর্ণ রাখবো না। শাওনের কথা হতভম্ব হয়ে গেল সেজদি। শাওন হাসছে। সেজদি ভীষণ রাগ হলো, চোখ মুখ খিচিয়ে খুব জোরেসোরে একটা নিঃশ্বাস ফেলল। মূলত শাওনকে ইঙ্গিত দিচ্ছে, মুখে কিছু বলেনি, অথচ তার নিঃশ্বাসের শব্দ শাওনের কানে পৌঁছে দিয়েছে যে সে ভীষণ রেগে গেছে। সেজদির এমন কাণ্ড দেখলে ফিকলে হাসি দেয় শাওন। মাছ কেটে ঘর মুছে দিল হাসি। শাওন ৩০০ টাকা দিলেন এবং প্রতিদিন টুকটাকি কাজ করে দিবে, এর জন্য মাসিক বেতন ঠিক করলো। সে যদি রান্নাঘরে ব্যস্ত হয়েছেন। বেশ কিছুক্ষণ পরে শাওনের বোন জামাই, ভাগ্নে ভাগ্নি আসে। তাদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল আনোয়ারা বেগম। কিন্তু হাতের কাজ কাউকে করে না। সব কিছু সে যদি গুছিয়ে সম্মুখে দিচ্ছে। সোফায় সবাই বসে আছে। সে যদি রান্নাঘর থেকে সব কিছু গুছিয়ে দিচ্ছে আর শাওনও নিয়ে আসছে। শাওনের মেজ বোন নুডলস মুখে দেওয়ার পরে পরে বলল, কোনো স্বাদ নেই, মনে হচ্ছে শুধু পানিতেই সিদ্ধ করে রেখেছে। শাওনের মেজ দুলাভাই তার বউকে উদ্দেশ্য করে বলল, খারাপ লাগছে কই? সবার রান্নার স্বাদ তো এক হবে না, এমন তো নয়। শাওনের দুলাভাইয়ের মুখে এমন কথা শুনে শাওনের মেজ বোন কপাল কুঁচকে বলে ফেলল, মুখ থেকে কোনো জবাব বের করল না। বেশ কিছুক্ষণ পরে সে যদি সবার সামনে এসে সালাম বিনিময় করলো। আনোয়ারা বেগমকে উদ্দেশ্য করে বলল, আম্মা, পোলাও আপনি করে দিয়েন, আমার রান্না ভালো হবে না, ভিজে ভিজে হয়ে যায়।
তখন সবার না খেয়ে থাকতে হবে। সেজুদের কথা শুনে শাওনের দুলাভাইরা বলল, রান্না করতে করতেই হয়ে যাবে, আমরা ঘরের মানুষ, আমাদের নিয়ে ভাবতে হবে না। তাদের কথা শুনে গলা খাঁকরি দিয়ে সেজুতি বলল, আপনার থেকে পর ভালো হয় ভাইয়া। তারা একবার কথা শুনে চুপ থাকে, কিন্তু আপনরা সবসময় আকার ইঙ্গিতে কথা শোনাতে থাকে। সেজুদির কথা শুনে শাওনের বড় বোন বলল, কথাটি ইঙ্গিত করে বলল। তাচ্ছিল্যে হাসি দিয়ে সেজুতি বলল, যদি মনে করেন ইঙ্গিত দিয়েছি তাহলে তাই। নুডলস ভালো হয়নি তার জন্য কথা শুনতে হলো, পোলাওয়ের জন্য তো আমার বাড়ির মানুষের কাছে বিচার যাবে। শাওনের বড় বললেন, ও তো একটু এমনই, ওর কথায় গায়ে লাগাতে নেই। এবার সেজুতি তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো। হ্যাঁ, ঠিক বলছেন। ছোট ভাইয়ের থেকে ৮-৯ বছরের মেয়ে যখন বউ হয়ে আসে তখন সে বৃদ্ধ হয়ে যায়। আর ছোট ভাইয়ের থেকে ৩-৪ বছরের বড় বোন বাচ্চা থাকে। তাদের কথা গায়ে লাগাতে নেই, এমনটাই তো? সেজুতির কথা শুনে উচ্চস্বরে শাওন বলল, সেজুতি, এখানে আপাতত তোমার কোনো কাজ নেই। শাওনের কথায় কটমট করে সেজুতি বলল, হ্যাঁ যাচ্ছি। আমার স্বামী ভয় পাচ্ছে, ব্যাপারটা আমারই দেখতে হবে তো। কথাটা বলে ঝামটি মেরে সেজুতি চলে গেল। শাওনের দুলাভাইরা আহাম্মক হয়ে আছে নিজেদের বউয়ের জন্য। শাওনের হাতে মুষ্টিবদ্ধ করে চুপচাপ বসে আছে। আনোয়ার বেগম বললেন, দেখছো সব কিছু কেমন মুখে মুখে কথা শোনাচ্ছে? এরপরও আমার ছেলে বলবে ওর কোনো দোষ নেই। আনোয়ার বেগমের কথা শুনে শাওন বলল, এখানে সে যদি নিজ থেকে তো কিছু বলেনি মা, তোমাদের কথার প্রসঙ্গে ওর জবাব দিতে হয়েছে। শাওনের বড় দুলাভাই শাওনেরকে উদ্দেশ্য করে বলল, চুপ থাকো। আনোয়ারা বেগম বললেন, শ্বশুরবাড়ি আসছে, কাজ না জানলে তো কথা শুনতে হবে, এত তেজ দেখানোর কী আছে? আনোয়ারা বেগমের এমন কথার চুপ হয়ে যায় শাওনের দুলাভাইরা। এই একটি কথায় নিত্যদিনের ঝামেলা ছিল। ঘুরে ফিরে কথা ভুক্তভোগী অন্যদের শুনিয়ে দেয়, তাই আত্মগৌরব সহিত। অথচ কোনো সময়ে এই কথা শোনার সাথে সাথে মহাকাণ্ড বয়ে যেত ঘরে। আনোয়ারা বেগমের কথা শুনে শাওন বলল, কাজ করানোর জন্য ছেলে বিয়ে করেছিল, ওর তো কোনো চাওয়া পাওয়া নেই, বেতন তো দিচ্ছি না, তাহলে কথা শুনবে কেন? দিনরাত খাটুনির পরে অন্ততপক্ষে বয়স তো দেখবে। হাত কেটে গিয়েছে মেয়েটার, হাত দিয়ে কিছু খেতে পায় না, তবু কাজ করে যাচ্ছে। ভালো হোক কিংবা খারাপ হোক, তার জন্য কথা শোনাতে হবে? এটা তো কোনো রেস্টুরেন্ট না যে রান্না সুস্বাদু হতে হবে, না হলে মানুষজন আসা বন্ধ করে দিবে, লোকসান হবে। ও এ বাড়িতে এসেছে ওর স্বামীর জন্য, কিন্তু তোমাদের পক্ষপাতিত্ব করতে করতে ও নিজের স্বামীকেও উপহাস করে। কথায় কথায় খোঁটা শুনতে হয় তোমাদের জন্য। আমাকে কি রক্ত মাংসে গড়া মানুষ মনে হয় না কারো? আমি একজন মানুষ, যার যখন ইচ্ছে আমাকে নিয়ে উপহাস করে যাবে। সে যদি প্রথম পর্ব। বাকি পর্বগুলো এই গল্পের যে শেষে প্লে লিস্ট আছে সে যদি, বা প্লে লিস্টে গেলেই পেয়ে যাবেন সে যদি গল্পের সকল পর্ব বলে প্লে লিস্ট আছে 5 পর্বের, সেটাতে পেয়ে যাবেন। সে যদি সত্য ঘটনা অবলম্বনে নারী বিষয়ক গল্প। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।